জি 24 ঘন্টায় 5:05 আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর অবশ্যই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দিনভর চাকরিহারাদের বিক্ষোভে রাজ্যের কোনায় কোনায় জেলায় জেলায় রীতিমতো তুলকালাম পরিস্থিতি। কসবা ডিআই অফিসের ছবি আপনাদের দেখিয়েছি, সেখানে গেট টপকে তালা ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়েন, পাল্টা পুলিশের লাঠিচার্জ, কয়েকজন আহত হন। এই লাঠিচার্জের ঘটনা আরও অনেক জায়গায় ঘটেছে, ডিআই অফিসে তালা দেওয়ার ঘটনা অনেক জায়গায় ঘটেছে। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর। মুখ্য সচিবকে কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়, যেখানে তিনি দাবি করেন যে পুলিশকে আত্মরক্ষার্থে লাঠিচার্জ করতে হয়েছে, যদিও এই দাবি মানতে নারাজ চাকরিহারারা। ফলে এই মুহূর্তে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। সব রাজনৈতিক দল পথে নেমেছেন, তৃণমূল কংগ্রেস পাল্টা সভা করছে, যেখানে বাম এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। অন্যদিকে বিজেপি আজকে সকালেই আমরা দেখলাম, সেখানে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল সহ বেশ কয়েকজন বিধায়ক তারা লালবাজারের সামনে অবরোধ বিক্ষোভ করেন, তাদেরকে আটক করা হয়েছে। কেন এই পরিস্থিতি হলো এটাই জানার চেষ্টা করব। ঠিক সমাধান কি, এই রকম ভাবে চাপানুতর কি চলতে থাকবে, উত্তর খোঁজার চেষ্টা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আলাপ করিয়ে আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক অর্পণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিজেপির শর্মিষ্ঠা ভট্টাচার্য। আমি শুরুতে অর্পণের কাছে আসবো। অর্পণ, চাকরিহারাদের নির্দিষ্টভাবে অভিযোগ তাদের ওপর যথেচ্ছ লাঠিচার্জ করা হয়েছে, অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে, তাদের দোষটা কোথায়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মাননীয় মুখ্য সচিব কোনো সাফাই দেননি। তিনি জানিয়েছেন ঘটনা যে পুলিশ কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল প্রথমে বিনা প্ররোচনায়। সেই ভিডিও আমার কাছে আছে, আপনি যদি বলেন সেই ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি, আপনারা টেলিকাস্ট করতে পারেন। আমার বিশ্বাস সেটা আপনাদের কাছেও থাকবে। হ্যাঁ, কলকাতা পুলিশের তরফে বেশ কিছু পোস্ট করা হয়েছে, আমরা দেখি। এবং ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে বিনা প্ররোচনায় যদি কেউ প্রশাসনের ওপর হামলা চালায়, তাহলে প্রশাসনও তার পাল্টা দেবে বা আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো, একটা লাথি মারার ঘটনা দেখা গেছে, সেটা অনভিপ্রেত, সেটা না করলেই ভালো হতো। যে পুরো বিষয়টা যদি আইনানুগভাবে করা যেত। এবং একই সাথে আমি অর্পণ তোমার কাছে আবার আসবো, তোমাদেরই দলের বিধায়কের বক্তব্য শোনাই আজকের ঘটনা নিয়ে, তারপরে আসছে। দেখুন, পুলিশ হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে এই সমস্ত শিক্ষকরা যারা আমাদের ঘরের বাচ্চাদের লেখাপড়া শেখাতো, স্কুলে মাস্টারি করতো, যাদের সম্মানীয় শিক্ষক বলা হয়, তারা নিশ্চয়ই আইন ভাঙতে যায়নি বা পুলিশকে চ্যালেঞ্জ করতে যায়নি, তাদের অধিকার আদায় করতে সেখানে গেছে। তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়। শাসক দলের বিধায়ক পুলিশের আচরণকে সমর্থন করছেন না। বিষয়টা হচ্ছে যে উনি হয়তো বিস্তারিত জানেন না, উনি হয়তো দেখেননি যে পুলিশের ওপর কি আক্রমণ করা হয়েছে। উনি যদি দেখেন তাহলে ওনার বক্তব্য পাল্টাতে পারে। আমরা তো ওনাকে বিভিন্ন বিষয়ে অনেক ধরনের বক্তব্য রাখতে দেখি, সে যাই হোক, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, এটা নিশ্চিতভাবে দলের বক্তব্য নয়। কিন্তু আমি এটা বলবো যে আমি আপনাদের সংবাদ মাধ্যমেই দেখছিলাম আসার সময় যে বারাসাতের ডিআই অফিস অভিযানের ঘটনায় এসএফআই এর দেবাঞ্জনকে আইডেন্টিফাই করা গেছে। সেই কর্মসূচি এসএফআই এর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল। আমরা বলছি না যে এখানে যারা যারা অভিযান করেছেন তারা সকলে রাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে, এবং সুপ্রিম কোর্টও জানেন যে যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ 2/3 বা তার কিছু বেশি তারা যোগ্য, তাদের নিয়োগ বৈধ ছিল। কিছু অবৈধ নিয়োগ নিশ্চিত করে হয়েছে, সেটাকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই। যাদের জন্য হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং তার সহযোগী ঘটনাচক্রে বা দুর্ঘটনাচক্রে তার সহযোগীরা প্রায় প্রত্যেকেই জামিনে মুক্ত, যার নবতম সংস্করণ সুবীরেশ ভট্টাচার্য, আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করেছি, তার এবং তার সমস্ত সহযোগীর। কিন্তু আন্দোলন নিশ্চিতভাবে গণতান্ত্রিক অধিকার, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে বিষয়টি দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু একই সাথে যদি প্রশাসনের ওপর বিনা প্ররোচনায় হামলা হয়, তাহলে আত্মরক্ষা এবং পাল্টা আইনি ব্যবস্থা গ্রহণ করার অধিকার কিন্তু প্রশাসনেরও রয়েছে। আচ্ছা, আমি একটু সরাসরি শর্মিষ্ঠাদির কাছে আসার আগে আমি একটু চাকরিহারাদের বক্তব্য শুনতে চাইব, যেখানে আজকে তারা আন্দোলন করলেন এবং একগুচ্ছ অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে তারা তুলছেন এবং তারা চাইছেন যে তাদের নির্দিষ্ট আশ্বাস দেয়া হোক। আশ্বাসের কথা যখন এলো, আমি এই জায়গা থেকেই সরাসরি গড়িয়াহাটে আমাদের প্রতিনিধি পিয়ালির কাছে চলে যাব। পিয়ালি, আমি নির্দিষ্টভাবে তোমার সঙ্গে চাকরিহারারা যারা আজকে আন্দোলনে সামিল হয়েছেন তারা রয়েছেন, আমি নির্দিষ্টভাবে প্রশ্ন জানতে চাইব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন, প্রশাসনের সর্বোচ্চ স্তরে আশ্বাস এসছে, শিক্ষামন্ত্রী আজকে আশ্বাস দিয়েছেন, মুখ্য সচিব আজকে আশ্বাস দিয়েছেন, তারপরেও আজকে চাকরিহারারা পথে কেন?
কাছ থেকেই কথা বলে জানার চেষ্টা করব আজকে একটু কয়েকজনের সাথে যারা নেতৃত্ব স্থানীয় আছে, যাদেরকে ডিটেন করা হয়েছিল। এরকম তুমি দেখতে পাচ্ছ প্রথমে তো মিছিল, সেই মিছিল এই মুহূর্তে গড়িয়াহাটের দিকে এগিয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, আজকেও মুখ্য সচিব আশ্বাস দিয়েছেন যে আপনাদের পাশে দাঁড়াবেন। আপনারা আজকে এসেছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের নির্দিষ্টভাবে কি দাবি, আপনারা কি সরকারের আশ্বাসটাকে বিশ্বাস করতে পারেন? আমরা নিউজ মিডিয়া এবং সমস্ত মিডিয়াতে চাই যারা যোগ্য তার লিস্ট এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পরিষ্কারভাবে দেবে এবং সুপ্রিম কোর্টের কাছেও জানাবে। আজ 1 বছর ধরে আমরা এই দাবি রেখে যাচ্ছি, এখনো অবধি স্কুল সার্ভিস কমিশন পরিষ্কারভাবে জানায়নি। এই ক্যান্ডিডেটদের আমরা জানাচ্ছি এরা যোগ্য, এবং আজ আমরা এসেছিলাম, আজকে 1 সপ্তাহ প্রায় হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারের পরে, এখনো অবধি শিক্ষা দপ্তর বা ডিআই অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন নেই যে আমাদের স্কুলের ব্যাপারে, স্কুলে যাওয়ার ব্যাপারে বা না যাওয়ার ব্যাপারে যে আমরা কি করব, তার কোনো লিখিত নির্দেশিকা শিক্ষা দপ্তর এবং ডিআই অফিসের তরফ থেকে নেই। তাই আমরা এসেছিলাম আজ ডিআই অফিসে, কিন্তু এসে আমাদের সহকর্মীরা প্রচণ্ড বাজেভাবে মার খান, তাদের বুকের মধ্যে লাথি মারা হয়, মহিলা কর্মীদের উপর পুলিশ, যারা মেল পুলিশ, তারা অত্যাচার করেন। এই ধরনের ঘটনা আজকে ঘটে, এবং যেটা শুধু শিক্ষক সমাজের নয়, পুরো সমাজের, পুরো বাংলার, পুরো ভারতের লজ্জা যে একজন যোগ্য শিক্ষককে এইভাবে অপমান করা হচ্ছে। আর অযোগ্য কিছু শিক্ষক তারা আজকে স্কুলে যাচ্ছে, আর যোগ্য শিক্ষকরা কোনো শিক্ষক কর্মীদের উপরেও আন্দোলন করা হচ্ছে। এটা আপনাদের ভাবতে হবে, মানে কাদের একটা স্কুল যারা গড়ে তুলছে, যে সমস্ত শিক্ষাকর্মীরা সমস্ত কিছু করছে, যারা শিক্ষকরা পড়াচ্ছেন, তাদের উপরে আন্দোলন চলছে। কি নিষ্ঠুর, কি নির্মম অত্যাচার করেছে। আমি নির্দিষ্টভাবে জানতে চাইবো, মুখ্যমন্ত্রী তো বলেছেন 2 মাস স্কুলে যেতেন, তারপর তিনি পুষিয়ে দেবেন, এবং শিক্ষামন্ত্রী বলছেন খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারপরেও আন্দোলন কোন জায়গা থেকে, সেই কথায় তারা আস্থা রাখতে পারছেন না। টিচার নিয়োগ করবো, ভলেন্টারি নন টিচিং হিসেবে স্টাফিং করবো। ভলেন্টারি সার্ভিস আমরা কেন দেবো? আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কি আমরা ভলেন্টারি ফর্ম ফিল আপ করেছিলাম? আমরা দেখলাম যেদিন সুপ্রিম কোর্টের অর্ডার আসলো, তারপরে যারা দুর্নীতিটা করলো, দেখা করলেন, একটা আশ্বাস দিলেন 2 মাসের যে আপনাদের বেতন সেটাও দিয়ে দেওয়া, এবং 2 মাসের বেতন দেবো বলেননি, কিন্তু উনি বলেন 2 মাসের বেতন পুষিয়ে দেবো। এই কথাটা মানেটা কি? 2 মাসের পুষিয়ে দেবো মানেটা কি? ওনারা যে মিসলেনিয়াস ফাইলিং করেছে, কথাটা ভুল হলো। তাহলে শিক্ষা দপ্তর আমাদের লিখিত দিক যে 2 মাসের জন্য আমাদের মায়না তারা দেবে, এবং কোনো রকমের যদি কোর্ট অফ কন্ডেম হয়, তার জন্য কোনো রকম ব্যবস্থা হলে তার জন্য তারা দায়ী থাকবে, আমরা কোনোভাবে দায়ী থাকবো না। আমাদের 2 মাসের মায়না না, আমরা কোনোভাবেই ভরসা রাখতে পারছি না, কোনোভাবেই ভরসা রাখতে পারছি না। লিখিত দিবে কি করে? লিখিত সুপ্রিম কোর্টের রায় যেখানে বলে দিয়েছে সেখানে লিখিত দেওয়া যায় না, সেখানে হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে লিখিত ব্যবস্থাটা করে অনেক ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ এই জায়গা থেকেই তারা ভরসা রাখতে পারছে না, লিখিত তাদের কাছে নেই, এবং আদালত অবমাননা হবে কিনা সেই বিষয় নিয়ে তারা নিশ্চিত নন। আমাদের সঙ্গে আর এক চাকরিহারা শিক্ষিকা রয়েছেন, সেলিনা আক্তার। আমি সরাসরি সেলিনাদির কাছে চলে যাব, তার কি বক্তব্য জানতে চাইব, যেখানে সেলিনাদি, মুখ্যমন্ত্রী বলছেন, আপনাদের আশ্বাস দিচ্ছেন একেবারে মিটিং করে যে আপনারা ভলান্টারি সার্ভিস করুন, 2 মাসের মধ্যে সমস্তটা পুষিয়ে, 2 মাস করুন, তার মধ্যে সমস্তটা পুষিয়ে দেওয়া হবে, এবং আপনাদের পাশে আছে সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব, প্রত্যেকে বলছেন যোগ্যদের চাকরি যাবে না। তারপরেও আজকে আপনারা রাস্তায় নামলেন কোন জায়গা থেকে? দেখুন, আমি যেটা বলতে চাইছি, আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর দাঁড়িয়ে টার্মিনেটেড, তো সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী যখন আমাদের ডেকেছেন 7ই এপ্রিল, আমরা সকলেই নর্থ বেঙ্গল থেকে, জলপাইগুড়ি থেকে আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, এবং আমি মুখ্যমন্ত্রীর সমস্ত কথাগুলো আমরা খুব মন দিয়ে শুনেছি। উনি বলেছেন, আমাদের অভিভাবক তো মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক যেহেতু উনি, আমাদের অবশ্যই ওনার প্রতি আস্থা রয়েছে, কিন্তু পাশাপাশি আমরা সহকারে এবং ওএমআর সার্টিফাইড ওএমআর কপি আমাদের বা মিরর ইমেজ সেগুলো প্রডিউস করার জন্য আমাদের ওনার কাছে আবেদন, কিন্তু আমরা সদুত্তর সঠিকভাবে সেদিন পাইনি। ভলেন্টারি কথাটা যেটা উনি বলেছেন সেটা আমাদের আপত্তি রয়েছে, কারণ আমরা নিজের সেই যোগ্যতার প্রমাণ দিয়ে যে চাকরি পেয়েছি সেখান থেকে তো আমরা ভলেন্টারি সার্ভিসে আসতে পারি না। আপনারা নিজেরাই ভাববেন। আমাদের আজকে পথে নেমেছি এই কারণেই যে মুখ্যমন্ত্রীকে আমরা এই বার্তাও দিতে চাইছি যে ম্যাডাম আমাদের বাঁচান, আমরা জ্যান্ত লাশ হয়ে ঘুরছি, আমরা আপনার উপর এখনো আস্থা রাখছি। কিন্তু আজকের যে ঘটনা, আজকে আমরা ডিআই অফিসে শান্তিপূর্ণ ভাবেই আমরা প্রত্যেকে গিয়েছি, কিন্তু তারপরেও যখন আমাদের কসবা থানায়, আমাদের বিভিন্ন জায়গায়, কিন্তু এরকম তো প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে, এবং বেশ কিছু ভিডিও কলকাতা পুলিশ সামনে আনছে।
দেখুন, আমরা যেখানে যা ভিডিও পেয়েছি প্রচুর, আপনারাও তো দেখেছেন সেই ভিডিও ক্লিপগুলো, আপনারাও দেখেছেন যে আমাদের শিক্ষকদের উপর লাঠি ভেঙে গিয়েছে। সেগুলো মানা যায় না, এ সমাজ মানতে পারে না। পেটে লাঠি মেরেছে, এগুলো আমরা মানতে পারছি না। কিন্তু তারপরেও আমরা বলছি যে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য ভাবুন। আমরা এরকম রাস্তায় ঘুরতে চাই না, আমরা পশ্চিমবঙ্গের সম্মানহানি করতে চাই না। আমরা চাই আমাদের রাজ্যের সম্মান বাঁচুক, আমাদের শিক্ষা ব্যবস্থা বাঁচুক, আমরা যেন ভারতবর্ষে মাথা উঁচু করে আজও দাঁড়াতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ সেলিনা আক্তার ছিলেন আমাদের সঙ্গে। আমি এই জায়গা থেকে শর্মিষ্ঠাদির কাছে যাবো। শর্মিষ্ঠাদি, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখা করেছেন, দুদিনের আলটিমেটাম দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপর যোগ্য অযোগ্যদের তালিকা তোমাদের দলের তরফ থেকে সামনে আনা হবে এমনটাই তিনি বললেন। তোমাদের কাছে তালিকা যখন আছে তখন সমস্যাটা কোথায়? দেখুন, আমি একটা কথা বলি, অনেক দিন আগে একটা সিনেমা হয়ে গেছিল সত্যজিৎ রায় সিনেমাটা, তিনি তার একটা বিখ্যাত ডায়লগ ছিল, ওরা যত জানে, ওরা যত পড়ে তত জানে, যত জানে তত কম মানে, শিক্ষামন্ত্রী বিদ্যালয়গুলো তুলে দাও। আজকে কিন্তু সেই সিনেমা হীরক রাজার দেশে সেই সিনেমার সেই ডায়লগ কিন্তু আজকে প্রচণ্ড প্রাসঙ্গিক। সব্যসাচী, তুমি যদি কোনো মানুষকে শেষ করতে চাও তাকে খুন করো, কিন্তু যদি কোনো জাতিকে শেষ করতে চাও আগে শিক্ষা ব্যবস্থাটাকে তুমি তুলে দাও। আজকে সেই কাজটাই করছে কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। আজকে চুরি করেছে তার ক্যাবিনেটের মন্ত্রীরা, তার পর্ষদ সভাপতি, তার নেতা মন্ত্রীরা, চুনোপুটিরা চুরি করেছে। তাদের খাটের তলা থেকে টয় পাওয়া গেছে, কোটি কোটি টাকা পাওয়া গেছে। এরা প্রতিবাদ করছে। একদমই, আমি তাদের বক্তব্য শোনালাম, কিন্তু আমার নির্দিষ্টভাবে প্রশ্ন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে গিয়ে যে বললেন দুদিনের আলটিমেটাম দিলেন, তারপরে এসএসসি দুর্নীতির খতিয়ান তিনি দেবেন, যোগ্য অযোগ্যদের একটা তালিকা দেওয়ার কথা বললেন, তার মানে যোগ্য অযোগ্য তালিকা পুরো বিষয়টা তো গুলিয়ে যাচ্ছে। শর্মিষ্ঠাদি, গুলিয়ে যাবে কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই লোক যিনি প্রথম এই যোগ্য অযোগ্যদের কথা বলেছিলেন। তিনি প্রথম বলেছিলেন এই শিক্ষা দুর্নীতির এই যে পরতে পরতে যে রহস্য, ইনি প্রথম তুলে ধরেছিলেন এই মানুষটাই, এবং তাকে ঘিরেই কিন্তু আশায় বুক বেঁধেছিল এই যোগ্য চাকরির প্রার্থীরা, কিন্তু বুক বেঁধেছিল। আজকে পশ্চিমবাংলার সরকার এবং পর্ষদও কিন্তু পারে যোগ্য অযোগ্যদের তালিকাটা। আজকে বলুন তো, এই যে সেদিন যারা নেতাজি ইন্ডোরে গেল, কারা গেছিল ব্যাচ লাগিয়ে? সেখানে তো আমরা দেখি যে মালদাহের দুজন শিক্ষক, আজকে ওয়েব কুমার যিনি সহসভাপতি, তিনি ব্যাচ লাগিয়ে আমরা যোগ্য, তিনি গেছিলেন। কেন গেছিলেন? তাহলে যোগ্য অযোগ্য ওখানেই তো ভাগ করা যায়, কারা যোগ্য ব্যাচ পড়ে গেছিলেন। আজকে পশ্চিমবাংলার সরকার যদি চায়, পর্ষদ যদি চায়, ওই মার্কশিটগুলো বার করুক না, তারা বার করুক না। তারা জানে প্রত্যেকটা জিনিস তাদের কাছে আছে। এটা অজিত গাঙ্গুলি বারবার বলছে, এবং তিনি খুব ভালো সাজেশন দিয়েছে, একটা কমিটি গঠন করার কথা বলছেন, এবং বলছেন আসুন সেখানে বসে, কারণ বলছেন আমরা তো অনেক বয়সে বড়। সহজ হিসাব, যাদের কারো কাছে কাছে ওএমআর তো আছেই, কিন্তু ওভারঅল সমস্যাটা কি হলো? ওএমআর এর অরিজিনাল কপি পাওয়া যাচ্ছে না। সেটা হচ্ছে একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো, তারপর সেখান থেকে স্ক্যানটেকে গেল, স্ক্যানটেক স্ক্যান করেছে, সেই স্ক্যানেও কারচুপির অভিযোগ রয়েছে। ফলে এই জায়গা থেকে ওএমআর দিয়ে আলাদা করার যে বিষয়টা, সেটা আদালত করতে ব্যর্থ হলো, এবং বা এসএসসি সেটা দিতে বাধ্য, মানে ব্যর্থ হলো। আদালতের কাছে উপায় নেই। অবভিয়াসলি দায় হচ্ছে, অবভিয়াসলি আমি সেই দায় কার সেটা বলছি না, আমি দায় নিয়ে প্রশ্ন তুলছি না। শর্মিষ্ঠাদি, আমি দায় নিয়ে প্রশ্ন তুলছি না, আমি একটাই প্রশ্ন তুলছি, যোগ্য অযোগ্য আলাদা করা কার পক্ষে এখন সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে এদের আশ্বাস দেওয়া হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী বলবেন কেন তাদের আশ্বাস দিলেন? মুখ্যমন্ত্রী একটা কোর্ট, একটা সুপ্রিম কোর্ট, একটা শুনুন, অভিজিৎ গাঙ্গুলি কিন্তু পরিষ্কার বলছেন যে যোগ্য অযোগ্যদের এখনো পর্যন্ত ভাগ করা সম্ভব, এখনো ভাগ করা যাবে, এবং তোমাদের কাছে অপশন থাকলে সেই অপশনটা এখনো রাখোনি কেন? সময় মতো দেওয়া হবে। সময় কিসের সময়? আগে তো পশ্চিমবাংলার সরকার এতগুলো লোকের চাকরি দেওয়ার পর আমি ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেস চুরি করেছে, তারপরে তোমরা কেন সেটাকে আটকাওনি? একদমই নয়, যারা এই মানুষগুলোকে রাস্তায় বসিয়ে, তারা আগে তাদের দায় এটা। শর্মিষ্ঠাদি, আমি নির্দিষ্টভাবে প্রশ্ন করছি, আমি ধরে নিচ্ছি দুর্নীতি হয়েছে, এ কথা সুপ্রিম কোর্ট বলেছে। এবারে তোমাদের অভিযোগ মেনে আমি ধরে নিচ্ছি শাসক দল চুরি করেছে, তাহলে চুরি যদি করে থাকে, এ যোগ্য অযোগ্য যদি আলাদা হিসেব তোমাদের কাছে থাকে, তাহলে এই 26,000 চাকরি যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? না, চাকরি যাওয়া পর্যন্ত তো নয়।
আজকে তো সুপ্রিম কোর্ট যে এই সুপ্রিম কোর্টে কারা গেছিল, হাইকোর্ট যে আজকে অভিজিৎ গাঙ্গুলির যে ভার্ডিক্ট সেটাই তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, আজকে দিয়েছে কিনা সেটাই তো মান্যতা দিয়েছে। তাহলে আমি একটা সহজ হিসাব বুঝতে চাইছি শর্মিষ্ঠাদি, যে প্রশ্ন চাকরিহারারা করছেন যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি, বাছাই করা সম্ভব হয়নি, তাই 26,000 প্রায় 25,752 জনের চাকরি গিয়েছে, এরপর তাদের চাকরি কি করে দেওয়া হবে? উত্তরটা তো দিতে হবে আজকে অর্পণকে। অনেকগুলো উত্তর এটা কিন্তু উত্তরটা তোমাদের কাছেই মূল উত্তর। যদি বাছাই করা সম্ভব না হয়, আমি শর্মিষ্ঠা থেকে করছিলাম কারণ আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্টেটমেন্টের উপরে বেস করে দুদিন বাদে শনিবার তোমাদের তরফে কি ব্যবস্থা নেয় অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু আলাদা করে নিয়োগ ছাড়া অর্পণ কোনো সলিউশন আদৌ আছে কি? হ্যাঁ, এবার আমি দু একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে যারা আজকে মিছিল করছেন তারা একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষ থেকে মিছিলের আয়োজন করেছেন বা ডিওয়াই অফিস অভিযান করেছেন। দেখুন, যারা যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের একাধিক সংগঠন আমরা দেখেছি, তারা একাধিক সংগঠনের মধ্যে বিলং করেন এবং প্রত্যেকের বক্তব্য কিন্তু সেম নয়। অনেকে নিশ্চিতভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, আবার অনেকের বক্তব্য এমনও আছে যারা অত্যন্ত নির্দিষ্টভাবে এই অভিজিৎ গাঙ্গুলি কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কোম্পানির বিরুদ্ধেও বিষোদ্গার করেছেন। অর্পণ আমি দোষ করলাম, শর্মিষ্ঠাদি আমার দোষটা যদি সবার সামনে আনে তাহলে শর্মিষ্ঠাদি অ্যাবসলিউটলি না, আমি কাউকে দোষী, আমাকে একটু শেষ করতে দিন বিষয়টা। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যারা যারা যোগ্য এবং কর্মহারা শিক্ষক শিক্ষিকা আছেন, আমার বক্তব্য হচ্ছে তারাও কিন্তু দ্বিধা বিভক্ত। যেমন গতকাল আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলার পর বহু শিক্ষক শিক্ষিকা তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাজেশন ওয়াইজ নিজেদের স্কুলে যাচ্ছেন এবং তারা সেখানে শিক্ষাদান করছেন, কাজ করছেন। আবার আজকে আপনারাই দেখালেন যে একাধিক শিক্ষক শিক্ষিকা তারা বলছেন যে স্কুলে যাবার ব্যাপারে কোনো লিখিত ইনস্ট্রাকশন দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। এখন আমার কথা হচ্ছে যে দুটো, এক নম্বর হচ্ছে এসএসসি তালিকা দেবে, সহজ হিসাব। এসএসসি রাজ্য সরকারের কোনো অংশ নয়, এসএসসি একটা স্বশাসিত সংস্থা। সিবিআইডির ব্যাপারে কোনো বক্তব্য রাখার বিষয়ে ঠিক যেমন ভাবে বিজেপির প্রতিনিধিরা বলেন যে সিবিআইডির দায়িত্ব তারা নেবেন না, ব্যর্থ বলে তোমার মনে হয়? আমি বলছি সিবিআইডির দায়িত্ব তারা নেবেন না, তেমনই কিন্তু আমি বলছি, আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে, আপনার কাছে ভুল তথ্য, তিনি জামিন পেয়ে বাইরে কেন? আপনার কাছে আমাকে শেষ করতে দিন। আমি নিয়োগ দুর্নীতির একের পর এক কথা, জামিন পেয়ে বাইরে কেন? এই নয় যে সে তার এটা শর্মিষ্ঠা দেবীর কাছে ভুল তথ্য আছে। মানিক ভট্টাচার্য এসএসসির সাথে যুক্ত কেউই ছিলেন না, উনি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন, খুব সম্ভবত সভাপতি বা চেয়ারম্যান গোছের। এখন বিষয়টা হচ্ছে আমি প্রথমেই যেমনটা বললাম, আমরা স্বীকার করছি যে এখানে অনিয়ম বেনিয়ম হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার কিছু সহচর যারা যারা এই পুরো ব্যাপারটার সাথে যুক্ত ছিলেন তারা মিলে করেছেন, কিন্তু আমরা তার পরে কি দেখলাম, একের পর এক যেমন গ্রেপ্তার হয়েছে, একের পর এক জামিন হয়েছে। যার নবতম সংস্করণ হচ্ছে সুবীরেশ ভট্টাচার্য, যিনি যখন এই ঘটনা ঘটেছে তখন এসএসসির চেয়ারম্যান ছিলেন। তাহলে তাকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা হলো না? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমাকে বলতে দিন, আমাকে শেষ করতে দিন, আপনার কথার উত্তরই দিচ্ছি। নাম্বার টু হচ্ছে এসএসসি, না নিশ্চয়ই হয় না, কিন্তু তারা জামিনটাও কেন পেলো এটাও প্রশ্ন থাকবে। দ্বিতীয় হচ্ছে তাহলে আপনি এটাও স্বীকার করুন যে সিবিআই এবং ইডির তদন্তে সেই জোর ছিল না, যে কারণেই তাদেরকে আদালত জামিন দিতে বাধ্য হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এসএসসি তালিকা দেবে, এসএসসির দায়িত্ব তালিকা দেওয়া, এসএসসির দায়িত্ব তালিকা দেওয়া, কিন্তু একই সাথে এসএসসির দায়িত্ব যেমন তালিকা দেওয়া, একই সাথে এটাও মনে রাখতে হবে এসএসসিও কিন্তু, এক সেকেন্ড, এসএসসিও কিন্তু এই পুরো ঘটনাটার সাথে যুক্ত। যার বাড়ি থেকে পাওয়া গেছে সেই জামিনে মুক্ত। হ্যাঁ, আমি বলছি এসএসসিও, শর্মিষ্ঠাদি প্লিজ, আমি দুজনকেই বলছি, আমি দুজনকে তোমরা গুলিয়ে দিও না, তোমরা সবাই মিলে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছ। চাকরিহারারা তারা রাস্তায় নামছেন, লাঠিচার্জের ঘটনা ঘটছে, সেই লাঠিচার্জ নিয়ে আবার রাজনৈতিক তরজা হচ্ছে। আমি কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। এখানে যদি ভেতরে ঢুকে কোনো ভাঙচুর অস্থিরতা হয়, যত ফাইল আর কাগজ এদিক ওদিক হবে, কতজন শিক্ষক শিক্ষিকার জীবনের সব নথি এদিক ওদিক হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এটা পাগল নাকি? গেছেন কেন? আগে প্রথমটাই আসুন, তারপরের প্রশ্নের আপনারা তারপরের দাবি তো তারপর করবেন। গেছেন কেন ওখানে? ডিআই অফিসগুলোয় গন্ডগোল করতে গেছেন কেন? পুলিশকে মেরেছেন কেন?
কুণাল ঘোষের বক্তব্য শুনলে না সত্যি মানে উত্তর দেওয়ার কিছু থাকে না। আজকে কাগজপত্রের কথা উনি বলছেন, আজকে শয়ে শয়ে ওএমআর শিট পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে, সব নথিপত্র ডেস্ট্রয় করা হয়েছে। অরিজিনাল ওএমআর শিট এক বছরের মধ্যে ডেস্ট্রয় করতে হবে, এটা আইনে আছে। এবার বাকি মিরর ইমেজ নিয়ে ওনারা যে কথাটা বলছেন, শর্মিষ্ঠাদি একটু শুনে নিন। মিরর ইমেজ নিয়ে আপনারা যে কথাটা বলছেন, নিশ্চিতভাবে এসএসসির দায়িত্ব মিরর ইমেজ প্রডিউস করা, কিন্তু এসএসসিও তো এই বিবাদী গোষ্ঠীর মধ্যে আছে। প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআই গ্রেফতার করেছিল। এখন ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না তো, এটা একটা প্রশ্ন চিহ্ন আছে যে সিবিআই তদন্ত করছে, ধরা যাক আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, আর আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, আর তদন্তকারী সংস্থা আমাকেই বলছে তুমি তথ্য দাও, তোমার তথ্যের। আপনি শর্মিষ্ঠাদি আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। আমি বলছি আপনি আমার একটা উত্তর দিন। আমি বলছি এটা তো একদমই মিথ্যা তথ্য। উনি এমনিতেই ইনআপডেটেড থাকেন, ওনার কাছে আপডেট কম থাকে, সে কারণেই উনি মানিক ভট্টাচার্যকে এসএসসি চেয়ারম্যান বলেন। আরে পুলিশকে মারধর করা হয়েছে, আপনার কাছে ভিডিও না থাকলে পাঠিয়ে দিচ্ছি। পুলিশকে মারধর করা হয়েছে, তার রিঅ্যাকশন দিয়েছে পুলিশ। পুলিশকে মারধর করা হয়েছে, পুলিশ তার রিঅ্যাকশন দিয়েছে। যদি কেউ আন্দোলন করতে করতে রাস্তায় শুয়ে পড়ে, আন্দোলন করতে করতে কেউ রাস্তায় শুয়ে পড়লে আপনারা তাকে সমর্থন করেন, আর দিলীপ ঘোষের সামনে আন্দোলন করতে করতে কেউ যদি রাস্তায় শুয়ে পড়ে, দিলীপ ঘোষ বলবে আমি গলার উপর দিয়ে গাড়ি চালিয়ে একদম শেষ, আমার সময় একদম শেষ। সব রাজনৈতিক দলের কাছে বলছি, গুলিয়ে দেওয়ার রাজনীতি দয়া করে করবেন না। যোগ্য অযোগ্য যদি আলাদা করা নির্দিষ্ট তথ্য থাকে, সেই তথ্য সামনে আনুন। তাহলে যদি সামনে আনাই হয়, এতদিন জানানো হয়নি কেন? এই যে চাকরিহারারা, তারা এখন নির্দিষ্টভাবে কি করবেন সেই বিষয়টা সামনে আনতেই হবে। দায়িত্ব কিন্তু প্রশাসনের অনেক বড়। বিরতির ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।